রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ২৮ দফা থেকে কমিয়ে ১৯ দফায় আনা হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনার পর পরিকল্পনায় এই সংশোধন করা হয়। মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা একে গঠনমূলক আলোচনা বলে উল্লেখ করলেও প্রস্তাবটি এখনও চূড়ান্ত নয়। এদিকে শান্তি পরিকল্পনায় প্রস্তাবিত পরিবর্তনগুলিকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৮ দফা শান্তি পরিকল্পনা নিয়ে ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে আগেই উদ্বেগ দেখা দিয়েছিল। এর ফলে খসড়া পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য জেনেভায় বৈঠক করেন ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারা। জেনেভায় আলোচনার পর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাটি ২৮ দফা থেকে কমিয়ে ১৯ দফায় আনা হয়েছে বলে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা জানান। তবে প্রস্তাবটি এখনও চূড়ান্ত নয়। এছাড়া মূল খসড়া থেকে কোন ৯টি প্রস্তাব বাদ দেওয়া হয়েছে তা নির্দিষ্ট করে বলা হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অসাধারণ অগ্রগতি হয়েছে, তবে এখনও কিছু কাজ বাকি রয়েছে বলে জানান তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। জেনেভায় আলোচনা শেষে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের দেয়া ২৮ দফা শান্তি পরিকল্পনায় প্রস্তাবিত পরিবর্তনগুলিকে তিনি স্বাগত জানিয়েছেন। সংবেদনশীল বিষয়গুলি নিয়ে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করব। ইউক্রেন কখনোই শান্তির পথে বাধা হবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাজ করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবটি চূড়ান্ত করা খুব কঠিন এবং আমাদের সবকিছু সঠিকভাবে করতে হবে। ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্রদের দাবি, ইউক্রেনের যেসব অঞ্চল রুশ বাহিনীর দখলে রয়েছে সেগুলোকে স্বীকৃতি দেওয়া যাবে না। আর ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোতে যোগ দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত ইউক্রেন নিজেই নেবে। এর আগে ট্রাম্প যে ২৮ দফা শান্তি প্রস্তাব দিয়েছিলেন তাতে ইউক্রেন যুদ্ধবন্ধের পাশাপাশি দেশটির কিছু ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দেওয়া, ইউক্রেনের সেনা সংখ্যা সীমিত করা, সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন ইস্যুসহ নানা ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল। মনিরুজ্জামান বাবু, ৭১। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও আক্রমণ করেছে রাশিয়ান বাহিনী। মঙ্গলবার ভোরে হামলায় কমপক্ষে ২টি আবাসিক ভবনে আগুন ধরে এবং ২ জন নিহত হয়। জরুরি পরিষেবাগুলি জানিয়েছে হামলায় ৯তলা ভবনের ৬ষ্ঠ এবং ৭ম তলা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এছাড়া ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া শহরের কেন্দ্রস্থলে পেচেরস্ক জেলায় একটি বহুতল ভবনেও আঘাত হানে এবং আগুন নিয়ন্ত্রণে আনার আগে ৩টি তলায় ক্ষতি হয়। কর্তৃপক্ষ জানায়, সকাল ৫টার পরে রাজধানীতে একটি নতুন বিমান সতর্কতা ঘোষণা করা হয়েছে। এদিকে হামলার কারণে কিয়েভের বাসিন্দারা রাতভর মেট্রোতে আশ্রয় নিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা ও তাইওয়ান বিষয়ক অবস্থান নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছে বেইজিংয়ের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়, শি জিনপিং ট্রাম্পকে বলেছেন, দুই দেশের সম্পর্ক স্থিতিশীল পর্যায়ে নিতে হলে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। ফোন আলাপে শি জিনপিং বিশেষভাবে তাইওয়ান প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন যে তাইওয়ানের চীনের সঙ্গে যুক্ত হওয়া আন্তর্জাতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ও এই প্রশ্নে বেইজিং কোনো ছাড় দেবে না। অন্যদিকে ফোন আলাপ নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া না গেলেও সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, দুই নেতা পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তায় মত দিয়েছেন। ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হওয়ায় ব্যাপক ধোঁয়ায় কুণ্ডলীর কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে ভারত। এছাড়া সম্ভাব্য বিঘ্ন মোকাবেলায় ভারতীয় বিমান সংস্থা এবং বিমানবন্দরগুলোকে একটি সতর্কতা জারি করা হয়েছে। ছাইয়ের ব্যাপক স্তূপ উত্তর ভারতের দিকে ভেসে আসার পর এই পদক্ষেপ নেওয়া হয়। সোমবার উত্তর পশ্চিম ভারত জুড়ে এটি ছড়িয়ে পড়ে, যার ফলে বেশ কয়েকটি প্রধান শহরের ওপর বিমান চলাচল ব্যাহত হয়। এনডিটিভির খবরে বলা হয়, প্রায় ১২,০০০ বছরের মধ্যে রবিবার প্রথমবারের মতো হাইলি গুব্বি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে লোহিত সাগরের ওপর দিয়ে ঘন ধোঁয়ার স্তূপ ইয়েমেন ও ওমানের দিকে ছড়িয়ে পড়তে থাকে।
ঘন ধোঁয়ার মেঘ দিল্লি, হরিয়ানা এবং সংলগ্ন উত্তরপ্রদেশ অঞ্চলের দিকেও সরে যেতে থাকে বলে প্রতিবেদনে বলা হয়। আশঙ্কা করা হচ্ছে এই মেঘগুলো দিল্লি এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বায়ুর মান হ্রাস করতে পারে। আগ্নেয়গিরির ধোঁয়ার কারণে ফ্লাইট বাতিল করা বিমান সংস্থাগুলোর মধ্যে আকাশা এয়ার, ইন্ডিগো এবং KLM অন্যতম। দক্ষিণ থাইল্যান্ডের 9টি প্রদেশে ব্যাপক বন্যায় 13 জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। মঙ্গলবার কর্তৃপক্ষ জানায়, সোমবার বিকেলে বন্যার পানি আবার বেড়ে যাওয়ার পর হাতিয়া শহরের সমস্ত উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় সরিয়ে নেয়ার নির্দেশ জারি করা হয়। এর আগে হাতিয়ায় 3 দিনে 595 মিলিমিটার বৃষ্টিপাত হলে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়। 21 নভেম্বর থেকে পরিস্থিতি আরও অবনতি হতে থাকে এবং লাখ লাখ বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েন। এদিকে দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি না থাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। নিরাপত্তাজনিত কারণে বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। মালয়েশিয়ায় গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির 7টি রাজ্যের প্রায় 14,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী 4,844টি পরিবারের মোট 13,915 জন মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। দেশটির উপপ্রধানমন্ত্রী ডক্টর আহমদ জাহিদ হামিদি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দেশের সব নিরাপত্তা এবং জরুরি সংস্থাগুলোকে পূর্ণ প্রস্তুত মোডে রাখা হয়েছে। কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি নিশ্চিত করেন যে সরকার ইতোমধ্যে 63টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র সক্রিয় করেছে এবং ত্রাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ফেডারেল, রাজ্য ও জেলা পর্যায়ে সব সংস্থার মধ্যে সমন্বয় করা হয়েছে। এদিকে দেশটির শিক্ষা মন্ত্রণালয় বন্যা প্রতিরোধমূলক প্রস্তুতি ও পদক্ষেপ আরও জোরদার করেছে। কুয়েতে প্রবাসীদের ভাষাগত দুর্বলতার ফলে ভিনদেশি ডাক্তারদের বোঝাতে সমস্যা এবং ব্যয় বেশি হওয়া চিকিৎসা নিতে অবহেলা করার ফলে জটিল রোগে আক্রান্ত হন তারা। প্রবাসীদের কথা চিন্তা করে বাংলাদেশ দূতাবাস কুয়েতের পৃষ্ঠপোষকতায় এবং কুয়েতে কর্মরত পেশাজীবী বাংলাদেশিদের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কুয়েত থেকে সহকর্মী সাদেক রিপনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। কুয়েতে বর্তমানে প্রায় 3 লাখের মতো প্রবাসী বাংলাদেশির বসবাস। তাদের বড় একটি অংশ শ্রমিক। সচেতনতার অভাব সহ নানা সীমাবদ্ধতায় পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পান না যাদের বেশিরভাগই। প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে কুয়েতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ মেডিকেল ক্যাম্প। স্থানীয় সময় শুক্রবার দূতাবাসে আয়োজিত দিনব্যাপী এই আয়োজনে চিকিৎসা নিতে আসেন বহু প্রবাসী বাংলাদেশি। বিদেশের মাটিতে মাতৃভাষায় বাংলাদেশি চিকিৎসকদের সমস্যার কথা জানিয়েছেন তারা। ভাষাগত কারণে ট্রিটমেন্টটা সঠিক আমাদের কুয়েতের মধ্যে হয় না বলতে কি যে ভাষা কারণে আমি বললাম একটা, সে বুঝলো আর একটা। এখানে সবাই আরবিয়ান ভাষা করা উচিত, কারণ সমস্যা হলো অনেকে প্রবলেম থাকে, সে বুঝতে পারে না কেন প্রেশার আছে, কারণ তো মনে হয় এটা কোনো সমস্যা, অন্য কোনো সমস্যা আছে, কিন্তু যেহেতু তারা অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে বিজি থাকে অথবা এমন জায়গা থেকে যেখানে মেডিকেল ফ্যাসিলিটি নাই, তো ডক্টরের সাথে পরামর্শ করতে পারে না। আমরা মেইন টার্গেট ওই পেশেন্টদের স্ক্রিন আউট করা যায় না, আসলে আপনার প্রবলেমটা কি করা উচিত। অনুষ্ঠানের উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। ক্যাম্প আয়োজনের সাথে যুক্ত স্বেচ্ছাসেবী চিকিৎসক ও পেশাজীবী প্রবাসীদের ধন্যবাদ জানান তিনি। দেশটির আবদালি, ফাহাহিল, মাতলা সহ বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসীরা ছুটে আসেন স্বাস্থ্যসেবা নিতে। দিনব্যাপী 5 শতাধিকের বেশি প্রবাসী বাংলাদেশি স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। এই কাজে সহযোগিতা করেন বাংলাদেশি অভিজ্ঞ চিকিৎসক এবং নার্সরা। ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ, ওজন মাপা সহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ দেওয়া হয়। সপ্তাহে না হলে প্রতি মাসে একবার এই কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান চিকিৎসা নিতে আসা প্রবাসী বাংলাদেশিরা। চৈতি সরোয়ার, ৭১। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাস থেকে প্রথম ভোটাধিকার প্রয়োগের সংবাদে উচ্ছ্বসিত বিশেষ করে তরুণ প্রবাসীরা। পোস্টাল ভোট অ্যাপসে নিবন্ধনকারী প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন। বিশ্বের বিভিন্ন দেশ ভিত্তিক 5 দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিচ্ছে ইসি। 14 ডিসেম্বর থেকে 5 দিন নিবন্ধনের সময় পাবেন কুয়েতে বাংলাদেশি প্রবাসীরা। কুয়েত থেকে সহকর্মী সাদেক রিপনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘদিন প্রবাসী থাকার ফলে অনেক প্রবাসীর জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড নেই।
2-3 মাসের জন্য দেশে স্বল্পকালীন ছুটি নিয়ে কাগজপত্র সংগ্রহ করে ফাইল টেবিলে টেবিলে ঘুরতে ছুটি শেষ হয়ে যায়, প্রবাসীদের করা হয় না জাতীয় পরিচয়পত্র। কুয়েতে রয়েছে প্রায় 3.5 লাখ প্রবাসী বাংলাদেশি, যার ফলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রথম ভোট দেওয়া থেকে বঞ্চিত হবেন অসংখ্য প্রবাসী। 2-3 বার চেষ্টা করছি, কিন্তু সময় থাকে না, যে তারিখ দেয় এরকম সময় পাই না। বিষয়টা এখন তো একটা প্রচার হয়নি, আমার মনে হয় আরো ব্যাপকভাবে প্রচার করাটা অনেক কিছু দরকার আছে। ব্যালট পেপার যে খামে পাঠানো হবে তার সঙ্গে থাকবে একটি ঘোষণাপত্র। ব্যালট পেপারে ভোট দেওয়ার পাশাপাশি ওই ঘোষণাপত্রেও স্বাক্ষর করতে হবে ভোটারকে। ভোটার যে নিজে ভোট দিয়েছেন সেটি উনি ঘোষণাপত্রে উল্লেখ করবেন এবং সেটিতে স্বাক্ষর করবেন। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হবে ব্যালট পেপার। একসময় প্রবাসীরা চিঠি লিখত, পোস্ট অফিসে ডাক মাধ্যমে চিঠি পাঠাতো। সাধারণ নিয়মে পাঠানো চিঠি সঠিক সময়ে পেত না বিধায় রেজিস্ট্রি করে চিঠি পাঠাতো প্রবাসীরা। দেশে বিদেশের পোস্ট অফিসগুলো তখন সচল ছিল। আরো অন্যান্য যারা ব্লগার আছেন, কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সামাজিক মাধ্যমে যারা কাজ করেন, তারাও যদি এগিয়ে আসেন, যার প্ল্যাটফর্ম থেকে যদি আপনি হেল্প করেন রেজিস্ট্রেশনের জন্য, তাহলে খুবই ভালো। কিন্তু প্রযুক্তির কল্যাণে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে বন্ধ হয়ে গেছে চিঠি আদান প্রদান। অলস সময় পার করছে একসময় ব্যস্ত থাকা চিঠি আদান প্রদান কাজে নিয়োজিত পোস্ট অফিসের কর্মকর্তারা। চিঠি আদান প্রদান বন্ধ হয়ে যাওয়াতে অচল হয়ে গেছে দেশে বিদেশে অনেক পোস্ট অফিস। এই অবস্থায় দেশের পরিবর্তনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রবাসীদের অংশগ্রহণ সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাবে কিনা তা নিয়ে উদ্বেগ ও সংশয়ে প্রবাসীরা। যে অ্যাপ্লিকেশনটা চালু করা হয়েছে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে তার ভোট দেওয়ার ব্যবস্থা করা উচিত। বাংলাদেশ গভর্নমেন্টকে এটা ব্যবস্থা নিতে হবে, এম্বাসি থ্রুতে হোক, যেভাবে হোক এই ব্যালট পেপার পৌঁছানো। কুয়েতে বিএনপি ও সহযোগী সংগঠন প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করা এবং সচেতনতা বৃদ্ধির কাজ করছে। প্রযুক্তির ব্যবহারে অ্যাপসের মাধ্যমে ভোটের প্রক্রিয়া সহজ করার দাবি ভোট প্রদানে আগ্রহী কুয়েত প্রবাসী বাংলাদেশিদের। সৃষ্টি ঘটক, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।